আশা করি সবাই ভালো আছি। তো আজকের লাইভটি যেটি হবে যে আমাদের যে পরিক্রমা এক্সক্লুসিভ যে একটা বই বের করেছিলাম, অর্থাৎ এক্সক্লুসিভ সাজেশন বই, সেই সাজেশন বইটির উপরে ইংলিশ পার্টটি কীভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে সেটা নিয়ে একটু কথা বলবো। আজকে যেটা হবে যে এই বইটা, শুধু এই বইটা আমার যে সাজেশন যে বইটা, এটা বই আর নাই আমাদের কাছে। তো এইটা বই যারা কিনে ফেলছি, ৩,৫০০ মানুষ যারা কিনে ফেলছি, তাদের জন্য এই লাইভটি, আজকের এই লাইভটা তাদের জন্য। সেটা হচ্ছে যে আমরা যারা পরীক্ষা দিব, পরীক্ষার্থী যারা না, যারা পরের বার বিশেষ দিব, তাদের কথাটা ভিন্ন। তাদের জন্য আমি নেক্সট মান্থ থেকে, অর্থাৎ ৪১তম ৪২তম প্রিলিদের জন্য, তাদের জন্য নেক্সট মান্থ থেকে খুব সুন্দর করে আমাদের একটা আড্ডা আয়োজন হবে একদম গোড়া থেকে, যেটা হচ্ছে নেক্সট মান্থের ফার্স্ট উইক থেকে আমরা শুরু করব। এটা ৪১তম ৪২তম অর্থাৎ ৪০তম পরীক্ষাটা হওয়ার পরেই শুরু হবে। আর একটা কথা আমি আগেই জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে ৪০তম প্রিলি যেদিন পরীক্ষা হবে ৩ তারিখে, এই ৩ তারিখেই পরীক্ষা শেষে লাইভের মাধ্যমে, লাইভে এসে পুরো প্রশ্নটা, ২০০ নম্বর প্রশ্নটা আমি সলভ করে দিব। ২০০ নম্বর প্রশ্ন সলভ করে দিব লাইভে এসে। কার কত কাটমার্ক, এগুলো নিয়ে কথা হবে ওই দিনই বিকেলবেলা। একদম এটা ক্লাসরুমেও হতে পারে, আবার লাইভে হতে পারে, বাট সবগুলো প্রশ্ন সলভ করে দিব ওই দিনই। ২০০টা কোশ্চেন যেদিন পরীক্ষা হবে সেদিনই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যেদিন পরীক্ষা হবে তার পরের দিনই, ৩ তারিখে অর্থাৎ ৪ তারিখের দিনই রিটেন নিয়ে সেমিনার নিব। রিটেনের সেমিনার, লিখিত সেমিনার হবে। সেই সেমিনারে লিখিত পরীক্ষার প্রস্তুতি কেমন হওয়া উচিত সেগুলো নিয়ে কথা হবে। ইংরেজি পার্ট যেটা থাকে, ইংরেজি পার্ট থেকে এই বইটার পুরোটাই বেশ ভালো আছে। তো যেটা হচ্ছে যে আমরা এখান থেকে যদি পড়ি, ইংরেজি যে পার্টটা আছে, আমরা দেখব যে ৩৯৭ পৃষ্ঠায় চলে আসতে পারি। আমি বলছিলাম বইটা সাথে রাখার জন্য, যদি সাথে রেখে থাকি কেউ, তাহলে আমরা ৩৯৭ পৃষ্ঠা ইংলিশ যেখান থেকে শুরু, সেখান থেকে যদি শুরু করি। আমি একদম শর্ট করে এই বইটার যে জায়গাগুলো দরকার সেটা একটু বলে দিই। যারা পরীক্ষার্থী তাদেরকে মনে রাখতে হবে যে এই মুহূর্তে তো একদম সব কিছু পড়তে হবে তা তো না, যা কিছু না পড়লেই নয়, সেই জায়গাটা দেখতে হবে। তো এই সাজেশন বইয়ের ৩৯৭ পৃষ্ঠা থেকে যে ইংলিশ পার্টটি আছে, সেখান থেকে আমরা যদি ধরি, এখানে দেওয়া আছে ইউজিং অফ রাইট ফর্ম অফ ভার্বস। ইউজিং অফ রাইট ফর্ম অফ ভার্বস এটাকে নানা নামে বলা হয়। তো টেন্সও বলা যেতে পারে, এটা টেন্সের মধ্যে পড়ে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে পড়ে, সব কিছুর মধ্যে পড়ে। তো এখান থেকে যে নিয়মগুলো দেওয়া আছে, সব নিয়ম তো আর এই শর্ট সাজেশনে থাকে না। তো এখান থেকে যে নিয়মগুলো দেখতে হবে, তার মধ্যে হচ্ছে ৪ নাম্বার নিয়মটা। ১ নাম্বার ২ নাম্বার এগুলো খুবই ইজি, এগুলো এমনিতেই পারা যাবে। ৪ নাম্বার নিয়মটা থেকে আমরা যে শুরু করি, ৪ নাম্বারে আছে সিন্স ফরের ব্যবহার। এগুলোতে পরীক্ষা আসে। সিন্স ফর নিয়ে যেটা থাকে, আমি যদি একেবারে শর্ট করে বলি যে সিন্স ফর এবং এরপর যদি সময় দেওয়া থাকে, সিন্স ফরের পরে টাইম দেওয়া থাকে, যেমন সিন্স মর্নিং, সিন্স 1971, সিন্স মানডে, সিন্স ইভিনিং, এরকম যদি থাকে, তাহলে এটা ধরে নিতে হবে যে এটির টেন্স, যে টেন্সে আনসারটা করতে হবে সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তো বন্ধুরা, 4টা অপশন থাকবে। 4টা অপশনের মধ্যে থেকে এই দুটো অপশন থেকে আনসারটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখবেন দুটো অপশনের মধ্যে এই দুটো টেন্সের যে কোনো একটা টেন্স দেওয়া থাকবে। এটা আমি একদম শর্ট করে বলছি, তখন আমরা এই আনসারটা একটা দিতে পারবো। আর যদি দুটোই দেওয়া থাকে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটাই হওয়ার সম্ভাবনা 99%। তো যাই হোক, অর্থটা চিন্তা করলে আনসারটা এমনিতেই বের হয়ে আসবে। সহজ কথা হচ্ছে যে সিন্স ফর এরপর যদি সময় দেওয়া থাকে, ফর 2 days অর ফর 3 years, এরকম যদি সিন্স মর্নিং এরকম যদি দেওয়া থাকে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। সহজ কথা, এইভাবে আমরা যদি মনে রাখি, এরপরে কিছু প্র্যাকটিস করব। এখানে প্র্যাকটিস দেওয়া আছে, বলা আছে এ নাম্বারে দেওয়া আছে আই লিভ হিয়ার ফর 5 years। এই যে ফর 5 years লাস্টে আছে, এরকম যদি ফর প্লাস সিন্স, ফর বা সিন্স টাইম দেওয়া থাকে, তাহলে এই যে লিভ আছে, তাহলে আনসারটা হচ্ছে আই হ্যাভ বিন লিভিং। তখন 4টা অপশন দেওয়া থাকবে, একটা থাকবে হ্যাভ বিন লিভিং, একটা থাকবে ওয়াজ লিভিং, একটা থাকবে হ্যাড বিন লিভিং, এরকম 4টা অপশন দেওয়া থাকবে। তখন একটা অপশন বেছে নিতে হবে এই নিয়মে। এই গেল 4 নাম্বারটা। তারপরে 5 নাম্বারটা একটু দেখতে হবে। 5 নাম্বারটা পরীক্ষা আসে যে কিছু কিছু ওয়ার্ড আছে, ওয়ার্ড দেখলেই চেনা যায়। যেমন জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, এই শব্দগুলো 5 নাম্বার দেওয়া আছে, একটু দেখে নিব, আমরা বই থেকে দেখে নিব। এই শব্দগুলো থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। বাস এই নিয়মটা দেখে গেলাম। আর ওখান থেকে যে প্রশ্নটা আছে, প্রশ্নটা একটু দেখে যাব। এই গেল 4 নাম্বার এবং 5 নাম্বার। আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজ থেকে 8 নাম্বার নিয়মটা ইম্পর্টেন্ট হবে। 8 নাম্বার নিয়মটা হচ্ছে নো সুনার হ্যাড দেওয়া আছে। নো সুনার হ্যাড বা স্কার্সলি হ্যাড, এগুলো দিয়ে শুরু হলে আনসারটা কী হয়, সেই নিয়মটা 8 নাম্বারে বলা আছে। এটা একটু আমরা দেখে নিব। 9 নাম্বারে বলা আছে সিন্সের আরেকটা নিয়ম,
অর্থাৎ সিন্সের একটি ক্লজ বা প্রথম ক্লজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, অপর ক্লজটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। একইভাবে সিন্সের একটা যদি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, অপরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। সো এগুলো নিয়ে যে এক্সাম্পলগুলো আছে এগুলো জাস্ট একটু দেখে গেলেই এই জায়গাগুলোর থেকে অন্তত পক্ষে প্রশ্ন আসলে আমরা পারবো। এগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো। তাহলে গেল 8 নম্বর নিয়ম গেল, 9 নম্বর গেল, 10 নম্বরটাও একই নিয়ম সিন্সের নিয়মে পড়ে গেছে, এটাও একটু দেখবো। 11 নম্বর নিয়মটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বিফোরের ব্যবহার। তো বিফোর দিয়ে যেটা হয় যে আমরা জানি যে বিফোর এবং আফটার এই দুটো থাকলে আমাদের খেয়াল করতে হবে। এখানে আমি ক্লাসে খুব সুন্দর করে একবারে 5টা টেন্স একসাথে বুঝিয়ে দিই, 5টা টেন্স একবারে কীভাবে বুঝিয়ে দিতে হয় সেটা ক্লাসে দেখিয়ে দিই। তো এখানে তো সেটা সম্ভব না, জাস্ট আমরা এই নিয়মটা থেকে মনে রাখবো যে বিফোর থাকলে, বিফোর মানে হচ্ছে আগে, আগে হয় পারফেক্ট টেন্স আর পরে হয় ইনডিফিনিট টেন্স। জাস্ট খেয়াল করতে হবে যে পরে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তখন বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর বিফোরের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে বিফোরের আগে হবে ফিউচার পারফেক্ট টেন্স। একইভাবে আফটার যদি থাকে, আফটার মানে হচ্ছে পরে, তো পরে হবে পারফেক্ট টেন্স। আফটারের আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর আফটারের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, আফটারের পরে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো এগুলো একটু খেয়াল করলে আনসারগুলো হয়ে যাবে। তারপর আমরা দেখব 14 নম্বর নিয়মটা ইম্পর্ট্যান্ট এখান থেকে। তাহলে আমরা পেলাম 8, 9, 10, 11, একবারে 14, 14। এইখানে কিছু ভার্ব আমরা পাবো, মাইন্ড, ওড, উইদাউট, পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু। এই যে শব্দগুলো আছে এগুলোর পরে যদি কোনো ভার্ব বসে মনে রাখতে হবে ভার্বের পরে আইএনজি হবে। বাস এই নিয়মগুলো পরীক্ষা আসে, এই জন্য আমি বলছি এগুলো দেখার জন্য, এগুলো দেখে যাব। আর একটা রুল নাম্বার 15, এটাই ইম্পর্ট্যান্ট। এখানে ইফের ব্যবহারের কথা বলা আছে, ইফ কন্ডিশন বা কন্ডিশনাল। কন্ডিশনাল ক্ষেত্রে আসলে অনেক নিয়ম, 7-8টা স্ট্রাকচার থাকে। জাস্ট মনে রাখতে হবে কন্ডিশনাল ক্ষেত্রে সব তো পরীক্ষা আসে না, পরীক্ষা আসে 3টা নিয়ম থেকে। কোনটা? যে 3টা স্ট্রাকচার আমাদের মনে রাখতে হবে কন্ডিশনাল থেকে। জাস্ট বাংলায় যদি আমরা চিন্তা করি, যদি তুমি এটা করো তাহলে আমি এটা করব, যদি তুমি এটা করতে তাহলে আমি এটা, তুমি যেটা বলতে আমি এটা করতাম, এরকম থাকে। তো এই ইফ কন্ডিশন থেকে একটু পড়ে যেতে হবে ইফ কন্ডিশনালটা। আমি আসলে পড়ানোর কথা বলছি তা না, একটু দেখে যেতে হবে নিয়মগুলো। এছাড়া এখান থেকে রাইট ফর্ম অফ ভার্বসের আর বাকি যা আছে এগুলো তেমন কোনো এগুলো পারা যাবে। তাহলে আমরা এখান থেকে যে কটা নিয়ম একটু দেখব পরীক্ষার আগে, তার মধ্যে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস থেকে 397 পৃষ্ঠা থেকে যদি পড়ি আমরা, 4 নম্বর রুলটা, 5 নম্বর রুলটা, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, এই কটা। অর্থাৎ টোটাল এখানে দেওয়া আছে 22টা থেকে এই আমরা 7টার মতো নিয়ম আমরা এখান থেকে পড়ে নিব রাইট ফর্ম অফ ভার্বস থেকে। ঠিক তারপরেই কোশ্চেন্স এবং আনসার দেওয়া আছে। প্র্যাকটিস মাস্ট, প্র্যাকটিসটা অবশ্যই করতে হবে। এই যে পেজ নাম্বার 401-এ এই যে প্র্যাকটিসটা দেওয়া আছে, প্র্যাকটিসটা একটু আমাদের করতে হবে। প্র্যাকটিস করার সময় খেয়াল করতে হবে যে কোনটা আনসার হলো সেটা কেন হলো, আর বাকি 3টা যে হয়নি সেটা কেন হয়নি। সো এখান থেকে আমরা একটু দেখে নিব। যেমন 1 নম্বর প্রশ্ন আছে, হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড ইফ ড্যাশ। তো এটি 27তম বিশেষ কোশ্চেনটা আসছে। আমরা মনে রাখবো যে একদিকে যদি উড হ্যাভ থাকে, অপরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। 4টা অপশনের মধ্যে দেখেন পাস্ট পারফেক্ট টেন্স একটা আছে শুধু সিতে, তাহলে 1 নম্বর আনসার হচ্ছে সি। 2 নম্বরও ইফের ব্যবহার, ইফের ব্যবহার থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। বলছে হি ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি। ইফ হি হ্যাড ট্রাইড হচ্ছে কি ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স। মনে রাখতে হবে যে একটা যদি ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স থাকে, অপরটা হবে কি উড হ্যাভ, পারফেক্ট কন্ডিশনাল। উড হ্যাভ বা কুড হ্যাভ, মাইট হ্যাভ, তো দেখবেন যে একটাই দেওয়া থাকবে, ওটা আনসার কারেক্ট। একটু পড়লেই আনসারগুলো পারবেন। সো এখান থেকে 1 থেকে কোশ্চেন দেওয়া আছে টোটালি 40টা। তো এই 40টা কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। দেন পেজ নাম্বার 404। একজন বলছে বইটার নাম কি? বইটা হচ্ছে এক্সক্লুসিভ সাজেশন। এটা আমার নাম দেওয়া আছে এমআই প্রধান। তো এটা হচ্ছে এক্সক্লুসিভ সাজেশন। এখান থেকে আমরা এই যেটা বলছি, যদি আমাদের কাছে বইটা থাকে তাহলে আমরা এটা পড়বো। তো আমরা এটা হচ্ছে যে আমি তাদের জন্যই বলছি যে এটা 3500 যারা আমাদের এই গ্রুপে যারা কিনেছে, তো অন্যরাও কিনেছে, যারা কিনেছে তাদের জন্য এটা করা। আর এখান থেকে পেজ নাম্বার 404 নাম্বার পেজে এখানে আছে নাম্বার এবং জেন্ডার।
নাম্বার এবং জেন্ডার থেকে মাত্র 21টা দেওয়া আছে প্রশ্ন, 21টা প্রশ্নোত্তর, এক কথায় প্রশ্ন দেওয়া আছে মাত্র 21টা। এমনি নর্মাল বইয়ের মধ্যে প্রচুর দেওয়া আছে, অনেক, বাট এই 21টা পড়লে এনাফ। আপাতত যেটা হচ্ছে 21টা একটু মনে রাখতে হবে যে সিঙ্গুলার ফর্ম অফ ডেটা এটা কি, প্লুরাল ফর্ম অফ সিম্পোজিয়াম এটা কি, প্লুরাল ফর্ম অফ ক্রাইসিস এটা কি, প্লুরাল ফর্ম অফ সিলেবাস এটা কি। এই যে প্রশ্নগুলো দেওয়া আছে সবই ইম্পর্টেন্ট। খুব ভালো হবে যদি আমরা একটু বাসায় এগুলো চর্চা করে যাই, মানে এখন যে পড়বো পড়াগুলোর মধ্যে এগুলো চর্চা করে যাবো। 1 নাম্বার যদি পেয়ে যাই আমরা, এটা কিন্তু অনেক কাজে লাগবে। 404 নম্বর পৃষ্ঠা থেকে নাম্বার এবং জেন্ডার যে 21টা প্রশ্ন দেওয়া আছে এবং উত্তর দেওয়া আছে এটা একটু পড়বো। তারপরে 22 এই পৃষ্ঠারই এখানে নিচে দেখতে হবে যে পার্টস অফ স্পিচ আছে। এই পার্টস অফ স্পিচ থেকে যেটা আছে যে এখানে কিছু ওয়ার্ড আন্ডারলাইন করে দেওয়া আছে, এই আন্ডারলাইন ওয়ার্ডটা কি এইটা একটু পড়ে যেতে হবে, অর্থাৎ যে পড়াগুলো আছে আগের সেই পড়াগুলো একটু রিভিশন করা, যে এগুলো আপনি পারেন কি না। দেখবেন যে এগুলো আপনি এগুলো পড়ে আনসারগুলো করতে পারেন কিনা। আনসার দেওয়া আছে, জাস্ট মিলিয়ে দেখবেন, নিজের সাথে মিলিয়ে দেখবেন যে এগুলো আনসার করতে গেলে এটা হয় কি না, জাস্ট এটুকু কাজ। ওকে, যে কোনটা কোন ধরনের। যেমন বলছে হোয়াট কাইন্ড অফ নাউন বয়, আমরা সবাই জানি বয় হচ্ছে কমন নাউন, এই উত্তর দেওয়া আছে কমন নাউন। এখন আমাকে যেটা করতে হবে যে উত্তরটা আগেই না দেখে প্রশ্নটা পড়বো, পড়ে একটা চিন্তা করব যে উত্তরটা কী হতে পারে। যেমন দ্য ক্রাউড ওয়াজ বিগ, দ্য ক্রাউড ওয়াজ বিগ। এখন এখানে বলছে ভেয়ার ক্রাউড ইজ ড্যাশ, ক্রাউডটা কোন প্রকার নাউন। এখন কোন প্রকার নাউন, এই ক্রাউডটা কোন প্রকার নাউন এটা একটু চিন্তা করতে হবে যে ক্রাউড কি কমন নাউন, ক্রাউড কি কালেকটিভ নাউন, ক্রাউড কি ম্যাটেরিয়াল নাউন, এটা চিন্তা করতে হবে। এর এক কথায় উত্তর এগুলো সব। সো এমসিকিউ অ্যান্সার নাই এটার মধ্যে। এই জন্য যেটা করতে হবে যে আনসারটা আগে চট করে না দেখে চিন্তা করে ভেবে তারপর আনসারটা বলতে হবে। ওকে, ক্রাউডটা কোন ধরনের নাউন। যখন আমি যেটা চিন্তা করলাম এরপর আমি আনসারটা মিলিয়ে দেখবো যে আনসারটা আমার চিন্তার সাথে মিললো কি না। মিললে খুবই ভালো, আর যখনই মিলবে না তখন সেখানে একটা দাগ দিয়ে রাখতে হবে যে এটা মেলে নেই, তার মানে এইটা আমার সমস্যা আছে। তো ওইটা কেন আনসারটা মেলে নেই এটা নিয়ে চিন্তা করতে হবে। ওকে, তার এটা গেল। এখান থেকে প্রশ্ন আছে 22 নাম্বার থেকে 121 নাম্বার পর্যন্ত। এই 121 নাম্বার পর্যন্ত যে প্রশ্নগুলো আছে আমরা এগুলো প্রশ্নগুলো একটু বাসার মধ্যে সবগুলো আনসার দেওয়া আছে, একটু দেখব। 407 নাম্বার পৃষ্ঠায় যে আমরা যদি দেখি 407, অর্থাৎ 121 নাম্বারের ঠিক নিচেই যেটা আছে ল্যাটিন অ্যাডজেক্টিভস। নর্মালি আমরা অ্যাডজেক্টিভস কাকে বলে, কত প্রকার কী কী এগুলো পড়ি, এগুলো পরীক্ষা আসবে না। সো যে জায়গায় পরীক্ষাটা আসবে, যে ধরনের পরীক্ষাটা আসবে ওই জায়গাটা একটু খেয়াল করতে হবে যে ল্যাটিন অ্যাডজেক্টিভসগুলো কোনগুলা, এগুলো একটু মনে রাখতে হবে। যেমন এগুলো পরীক্ষা আসলে বেশ বিভ্রান্তিতে পড়তে হয় আনসারটা কী হবে। যেমন মুন, চাঁদ, তো চাঁদের ল্যাটিন অ্যাডজেক্টিভটা কী, তো চাঁদের ল্যাটিন অ্যাডজেক্টিভ কী এটা আমরা চিন্তা করি যে মুনের ল্যাটিন অ্যাডজেক্টিভ কী, কে পারবো আনসার করতে? একটু আনসার করি যে মুনের ল্যাটিন অ্যাডজেক্টিভ কী হবে। দুইটা প্রশ্ন, একটা হচ্ছে মুন আর একটা হচ্ছে এগ, ডিম। উত্তর করতে হবে মুন এবং এগ এই দুটোর ল্যাটিন অ্যাডজেক্টিভ কী। সো এখানে দেখা যাচ্ছে যে ল্যাটিন অ্যাডজেক্টিভ থেকে অল্প কিছু প্রশ্ন দেওয়া আছে যেগুলো পরীক্ষা আসার মতো ইম্পর্টেন্ট। অল্প মানে প্রায় 10টার মতো, 10-12টা। এই 10-12টা আমরা অবশ্যই পড়ব। বইয়ের মধ্যে অনেক দেওয়া থাকবে, ঠিক আছে, সেগুলোর আমরা বইয়েরটা তো আছেই। এখন এই মুহূর্তে বইয়ের এত তো পড়া সম্ভব না। সো এইখানে ল্যাটিন অ্যাডজেক্টিভ অল্প কিছু দেওয়া আছে, এটা একটু বাসায় একটু পড়ে যাবো আমরা। অল্প যেহেতু 10-12টা, এগুলো অবশ্যই পারবো। ভেরি গুড। কানিজ ফাতেমা আলম ওভাল, ডিমের হচ্ছে ওভাল। আর কি বলছে রাসেল, দেখতেই পেলাম না। মুনা খাদিজা বলছে ওভাল, ডিমের ক্ষেত্রে হবে ওভাল। লুনার, হ্যাঁ গুড। রবিউল ইসলাম বলছে লুনার, ভেরি গুড। লুনার অ্যান্ড ওভাল, ভেরি গুড। এটা চমৎকার হয়ে গেছে। ওকে, এটা একটা আমরা দেখে নিব। এবার আসি আমরা 408 নাম্বার পৃষ্ঠায়। 408 নাম্বার পৃষ্ঠায় যেটা আছে এখানে প্রিপজিশন আছে। দেখেন 408 নাম্বার পৃষ্ঠায় মাঝ বরাবর প্রিপজিশন আছে। এখানে 122 নাম্বার থেকে প্রিপজিশন শুরু। তো 122 নাম্বার থেকে যে 146 পর্যন্ত 146, 122 থেকে 146 যে কটা প্রিপজিশন আছে এগুলো হচ্ছে এইগুলো পরীক্ষায় আসার মতো দেয়া আছে। জাস্ট মনে রাখতে হবে যে 122 থেকে 146 যে কটা আছে এ কটা তো পড়তে হবেই, সব আনসার দেয়া আছে। বাট একই সিস্টেমে পড়তে হবে যে চট করে আনসারটা না করে আগে নিজেকে নিজে দেখতে হবে যে আমি আনসারটা পারি কিনা। অর্থাৎ প্রশ্নটা পড়ে, যেমন হি হ্যাড 122 প্রশ্নের মধ্যে আছে হি হ্যাড ফেইথ ড্যাশ অ্যান্ড হোপ ড্যাশ ফিউচার।
তাহলে আমাকে মনে রাখতে হবে যে ফেইথের পরে কি বসবে আর হোপের পরে কি বসবে। ওকে, দুইটা আমি পারি কিনা। তাহলে আমাদের জানা আছে যে ফেইথের পরে ইন বসে, ফেইথ ইন, আর হোপের পরে ফর বসে, হোপ ফর। তাহলে আনসারটা হবে হি হ্যাড ফেইথ, এরপর আনসার হচ্ছে ইন, আর অ্যান্ড হোপ, এরপর আছে আনসার ফর, ইন এবং ফর। সো এইভাবে আনসারটা না দেখে প্রথমে আনসারটা ঢেকে নিয়ে তারপরে পড়তে হবে। যখন আমি পারবো না বা আনসারটা ভুল বলবো সেটার সাথে মিলিয়ে নিব যে আমার এই ভুলটা আমার আনসারটা কারেক্ট আছে কিনা, জাস্ট এটা। সো এভাবে পড়বো। পড়ার সময় একদম খালি আনসার দেখে যাবে তা না, আনসারটা আগে দেখা যাবে না। এক কথা উত্তর আছে, এটা উত্তরটা ঢেকে আনসারটা মিলিয়ে তারপর মানে আনসারটা প্রথমে চিন্তা করে তারপর আনসারটা মিলিয়ে দেখতে হবে। সো এটার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেদিন আমি লাইভের মধ্যে বলছি যে প্রিপোজিশন ফর প্র্যাকটিস 409 নম্বর পৃষ্ঠা আছে প্রিপোজিশন ফর প্র্যাকটিস। এখানে 147 থেকে অনেকগুলো প্রিপারেশন দেওয়া আছে, মানে 150 মতো প্রিপারেশন দেওয়া আছে প্রশ্ন আকারে। সো এগুলো আমি ধরছি তা না, ধরবো না, এগুলো খুবই ইজি। বাট এই প্রশ্নগুলো যদি কারো একটু যাচাই করার সুযোগ থাকে তাহলে আমরা এই প্রশ্নগুলো দেখবো যে বিভিন্ন পরীক্ষায় ব্যাংক জব বলি আমরা, এগুলো যতই ইজি হোক বাট এগুলো সেভারাল টাইম পরীক্ষা আসছে, বারবার পরীক্ষা আসে। এরকম 147 থেকে কিছু প্রিপারেশন দেওয়া আছে, কতগুলো 292 নাম্বার পর্যন্ত। তার মানে 147 থেকে 292 মানে হচ্ছে প্রায় 150 মতো প্রশ্ন দেওয়া আছে এখানে প্রিপারেশন থেকে। সবগুলো আনসার দেওয়া আছে। কাজটা হবে আগের মতো, আনসারটা প্রথমে দেখা যাবে না, প্রশ্ন পড়ে আনসার চিন্তা করতে হবে আনসার কোনটা হবে। 4টা অপশনও পড়ার দরকার নেই, জাস্ট আনসারে চিন্তা করতে হবে আনসারটা কী বসে। তারপরে নিজে একটা আনসার বলতে হবে, বলার পরে সেই আনসারটা মিলিয়ে দেখতে হবে যে আনসারটার সাথে মানে প্রশ্নের উত্তরের সাথে এটার সাথে মেলে কিনা। এইভাবে পড়তে হবে। তাহলে এখান থেকে এই যে 150 প্রশ্ন যেটা প্রিপোজিশন আগে দেওয়া আছে, আপাতত পরীক্ষার আগে প্রিপোজিশন থেকে এর মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকবো, এর বাইরে আর যাওয়ার আপাতত কোনো সুযোগ নাই। পরীক্ষার আগ পর্যন্ত এর বাইরে যাওয়ার দরকার নাই। তো এখানে অনেকগুলো আছে, আমি এগুলো পড়তে পারছি না, এগুলো নিজেরই পড়ে নেবেন। আমরা চলে যাই পেজ নাম্বার 417-তে। 417-তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে কনজাংশনস অ্যান্ড লিঙ্কার্স। তো আসলে কনজাংশন এবং লিঙ্কার্স থেকে অনেক আছে, এখান থেকে একেবারেই কম প্রশ্ন দেওয়া আছে, মাত্র 6টা মতো প্রশ্ন দেওয়া আছে, মাত্র 6-7টা। তো এই 6-7টা থেকে আসলে কনজাংশন এবং লিঙ্কার্স থেকে প্রশ্ন পরীক্ষায় খুবই কম থাকে, এই জন্যই কম দেওয়া আছে। সো এখান থেকে একটু দেখে যাব, জাস্ট একটা আইডিয়া নিতে হবে এখান থেকে যে লিঙ্কার্স থেকে এবং কনজাংশন থেকে কীভাবে প্রশ্ন আসতে পারে, না আসার সম্ভাবনাই অনেক বেশি। কি বলছে কানিজ, বলছে যে স্যার অনেক প্রশ্নের 2টা ঠিক মার্ক দেওয়া আছে, সেক্ষেত্রে কোনটা চুজ করব। আচ্ছা, 2টা যেটা দেওয়া আছে এই বইয়ের মধ্যে যেটা 2টা দেওয়া আছে সেটা বুঝতে হবে 2টোই কারেক্ট। তো সেক্ষেত্রে যে কোনো একটা পরীক্ষা যেটা পরীক্ষা থাকবে সেই আনসারটা নিতে হবে। আচ্ছা, এই যে 417 নম্বর পৃষ্ঠার ঠিক নিচেই দেখেন সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্স। তো সেন্টেন্স থেকে এগুলো কিছু সংজ্ঞা দেওয়া আছে, এগুলো পড়ার দরকার নেই। এই যে 299 থেকে 299, 300, 301 নাম্বার যে রুলসটা আছে এগুলো পড়ার দরকার নেই, এটা বাদ দিয়ে দেন। অন্তত এই পরীক্ষা রাখবে, পরের পরীক্ষার জন্য পড়বেন, বাট এই পরীক্ষার জন্য দরকার নাই। তারপরে আছে সাফিক্স এবং প্রিফিক্স। সাফিক্স এবং প্রিফিক্স কোনো দরকার নেই এই মুহূর্তে পড়ার, এটা বাদ দিয়ে দেন, এটা অ্যাভয়েড করেন। 302 নাম্বার রুল, 303 নাম্বার, তারপরে 304 থেকে 307 এগুলো বাদ। আচ্ছা, তার নিচেরটা একটু পড়তে হবে। তার নিচে আছে অর্থাৎ 418 নম্বর পৃষ্ঠায় নিচে আছে, নিচের প্রশ্নগুলি ভালো করে দেখে রাখুন, এগুলো মাঝে মাঝে রিপিট হয়ে থাকে। তো এই যে নিচের যে প্রশ্নগুলো দেওয়া আছে এখানে দেওয়া আছে 1 থেকে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, 1 থেকে অনেক প্রশ্ন, 445টা প্রশ্ন দেওয়া আছে। সো 1 থেকে 445টা প্রশ্ন দেওয়া আছে এখানে। মনে রাখতে হবে এগুলো একটা করে সেন্টেন্সের প্রশ্ন দেওয়া আছে, এগুলো কারেকশনে থাকবে 4টা সেন্টেন্স, এখানে দেওয়া আছে 1টা সেন্টেন্স, আর যখন কারেকশন আকার আসবে তখন সেখানে 4টা সেন্টেন্স থাকবে। ওকে, তো আমরা যখন পড়বো জাস্ট কাজটা হচ্ছে যে 4টা সেন্টেন্স থেকে এখানে এক কথা প্রকাশ আছে, এখানে গ্যাপের প্রশ্ন আছে, তারপরে এখানে ওই যে আন্ডারলাইন করে দিয়ে প্রশ্ন আছে, কারেকশনের প্রশ্ন আছে, সব মিলিয়ে প্রশ্ন এই 445টা প্রশ্ন এখানে দেয়া আছে। তো আমাদের কাজ হবে ইংলিশ থেকে যেহেতু প্রিপারেশন আমরা শর্ট করে নিব, এই 445টা প্রশ্ন আমরা এখান থেকে 1-2 বার একটু বুঝে দেখব, একটু বুঝে নেব যে এই প্রশ্নটা আনসার কী করে হলো, এটা একটু চিন্তা করব নিজেকে। এই মুহূর্তে তো আর অনেক বেশি জাজ করার সুযোগ নেই, সো একটু দেখে যাওয়া, যাতে করে পরীক্ষা আসলে যেন আমি ঘাবড়ে না যাই, আমি যেন পারি, জাস্ট একটু দেখে যাওয়া। ওকে, যেমন এই যে 2 নম্বর প্রশ্নটা আছে যে
এ পার্সন হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ, এটা আমরা সবাই জানি যে এটা হচ্ছে অটোবায়োগ্রাফি। সো একটু দেখে গেলাম যে যে এটা প্রশ্ন কীভাবে থাকতে পারে, তাহলে কি অটোবায়োগ্রাফি কি এটা আমি দেখে গেলে পরীক্ষা যদি আসে তাহলে আমারটা সহজেই মনে পড়ে যাবে। এরকম অনেক প্রশ্ন দেওয়া আছে যে পিলগ্রিমস এ পার্সন হু আন্ডারটেক্স এ জার্নি টু এ হলি প্লেসেস, তাহলে এটা প্রশ্ন থাকবে এইভাবে, এ পিলগ্রিম ইজ এ পার্সন হু আন্ডারটেক্স আ জার্নি টু এ দিয়ে গ্যাপ, তাহলে ওইখানে আপনার থাকবে নানান ধরনের উত্তর থাকবে, উত্তরটা হবে হলি প্লেসেস। জাস্ট এই জন্য একটা কি রিডিংয়ের মতো একটু রিডিং পড়া, সহজ কথা বলতে গেলে এই 400টা প্রশ্ন 445টা প্রশ্ন এখানে আছে, এগুলো শুধু স্কিম থ্রো করে যেতে হবে, একেবারে মুখস্থ করার কোনো কাজ নেই এখানে, শুধু দেখে যাওয়া। তো এখন এটাই করতে হবে, পরীক্ষার আগে দিয়ে শুধু দেখে যাওয়ার কাজটাই করতে হবে। তো আমরা একটু দেখে যাব, আমরা চলে যাই এই 445টা কোশ্চেন যেখানে শেষ হয়েছে সেই পৃষ্ঠায় চলে যাই। এখন আমরা দেখব পেজ নাম্বার 431, খুব ইম্পর্ট্যান্ট একটা পেজ, খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার, সেটা হচ্ছে যে 431 পৃষ্ঠায় আমরা দেখব যে এখানে আছে ফ্রেজেস অ্যান্ড ইডমস। তো এইখানে ফ্রেজ এবং ইডমস, এইখানে মনে রাখতে হবে যে ইডমস বলতে আমরা যেটা বুঝি যে বাগধারা, সেখান থেকে মনে রাখতে হবে যে এই ইডমসগুলো, এখানে যে ইডমসগুলো দেওয়া আছে পরীক্ষায়, বিশেষ পরীক্ষায়, প্রত্যেকটা বিশেষ পরীক্ষায় অ্যাটলিস্ট দুটো করে ইডমস থাকে, বাগধারা থাকে। তো আমরা যেই পরীক্ষায় দিতে যাই ইডমস পরীক্ষায় থাকবেই, 2-3টা করে পরীক্ষায় থাকে ইডমস। এটা ইডমসটা যেটা করতে হয় যে মুখস্থ করতে হয়। ফ্রেজ এবং ইডমস কিন্তু এক জিনিস না। তো ফ্রেজ হচ্ছে যে ফ্রেজের অর্থটা ঠিক থাকে, আর ইডমসের অর্থটা চেঞ্জ হয়। যেমন আমি যদি বলি যে অ্যাট বে, এই অ্যাট বে মানে কি? কে পারবো বলতে? অ্যাট বে মানে কি? এটা হচ্ছে ইডমস, অ্যাট বে। অ্যাট লগার হেডস, বহুবার পরীক্ষা আসছে, অ্যাট লগার হেডস মানে কি, অ্যাট বে মানে কি, ওকে, এটা আসে। এখন আমরা এখান থেকে কী করব, সেটা হচ্ছে আমরা চলে যাব যে 431 পৃষ্ঠায়, যেহেতু এটা পরীক্ষায় 2 থেকে 3টা করে থাকবে এই ইডমসটা, অর্থাৎ এটাকে একদম মুখস্থ করে ফেলতে হবে, মেমোরাইজ করা যেটাকে বলে। এতক্ষণ আমরা দেখলাম যে শুধু আমরা স্কিম থ্রু করে যাব, দেখে যাব, বাট এই জায়গায় আমরা এটা মুখস্থ করব। এখন মুখস্থ করার ব্যাপারটা ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ মুখস্থ আগেই করা আছে। তো এই ইডমসগুলো যেটা হচ্ছে এগুলো সবই কিন্তু চেনা। ইডমস কতগুলো পড়ব? তো বাজারে যে বইগুলো, একটু নেটের লাইনে সমস্যা ছিল, তো বাজারে যে বইগুলো আছে সেই বইগুলোতে ইডমস কিন্তু প্রচুর মানে প্রচুর, অনেক দেয়। তো প্রায় 800 থেকে 1000 বা তারও বেশি। সো এত ইডমস তো পড়ার কোনো সুযোগ নেই এই মুহূর্তে, মানে প্রশ্নই আসে না এত ইডমস মুখস্থ করার। তো এখানে আমি বাছাই করে 200 ইডমস দিয়েছি, মাত্র 200। তো 200 ইডমস থেকে কী হবে, যে এই 200 ইডমস আমি 28তম বিশেষ যখন পড়াতাম তখনও এই 200 দিয়েছিলাম, ওই 200 এখনও দেই। তাহলে এই 200 কি, আমি যখন 28তম বিশেষে ক্লাস নিয়েছি, 27তমতে নিয়েছি, তখনও এই 200 ইডমস থেকেই পরীক্ষা আসতো, এখনও আসে। সো আমরা যে কাজটা করব যে এই 200 ইডমস যেটা আমি দিয়েছি এই বইটার মধ্যে, এই 200 ইডমস আমরা মুখস্থ করব। এখন মুখস্থ করার বিষয়টা কীভাবে করব? জামিলা নাসরিন বলছে যে অ্যাট লগারহেডস মানে হচ্ছে দা কুমড়ো সম্পর্ক, খারাপ সম্পর্ক আর কি, বিবাদমান সম্পর্ক, পরীক্ষা আসে। অ্যাট লগারহেডস বহুবার পরীক্ষা আসছে। অ্যাট বে মানে হচ্ছে কোণঠাসা, অ্যাট বে। সৈকত খান আনসার করে নাই, অ্যাট বে লিখে রাখছে। অ্যাট বে মানে হচ্ছে কোণঠাসা। অ্যাট লগারহেডস মানে হচ্ছে বিবাদমান বা ঝগড়াটে সম্পর্ক, খারাপ সম্পর্ক, লগারহেডস, এগুলো পরীক্ষা আসে। আচ্ছা যাই হোক, এটা পড়ে নিব আমরা। আমি যেটা বলছিলাম যে এই ইডমসগুলো, এখানে যে 200 ইডমস আছে এগুলো ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। অর্থাৎ আমি বাছাই করে 200 দিয়েছি। এই 200 আমি দিয়েছিলাম 27তমতে, এই 200 দিয়েছিলাম আমি 28তমতে, এখনও দেই, আর এখনও কমন পড়ে, আগেও কমন পড়তো। সো যে কাজটা করতে হবে এখান থেকে সেটা হচ্ছে এই 200-র পরীক্ষা আসবে, ইংলিশ ভার্সনে আনসারগুলো দেওয়া থাকবে, অর্থাৎ 4টা অপশনে ইংলিশ উত্তর দেওয়া থাকবে, কিন্তু আমরা ইংলিশ উত্তর মুখস্থ করবো না, আমরা পড়ার সময় বাংলা উত্তরটা মুখস্থ করব। এই কথাটা কিন্তু খুব মিনিংফুল, মনে রাখতে হবে যে আমরা যদি এটাকে, যেমন অল অ্যাট অনস, প্রথমটাই দেওয়া আছে অল অ্যাট অনস। তো এখন আমি যদি এটা মানে হচ্ছে সাডেনলি, আমি যদি মুখস্থ করি যে অল অ্যাট অনস মানে হচ্ছে সাডেনলি, তাহলে পরে আমি তৃপ্তি পাবো না, মজা পাবো না। যে কাজটা করতে হবে, যেগুলো সব বাংলায় মুখস্থ করতে হবে, সব বাংলায় মুখস্থ করতে হবে, পরীক্ষাতে হবে ইংলিশে। কিন্তু ভয়ের কোনো কারণ নাই, এই জন্যই কারণ নাই যে পরীক্ষায়
যে ইংলিশটা দেয়া থাকে যদি কারো বাংলা মুখস্থ থাকে তাহলে ওই ইংলিশটা অনায়াসে পারা যায়, অর্থাৎ এটা বোঝা যায় যে ওই বাংলা যেটা পড়েছিলাম সেটা ইংলিশ এইটা। সো এটা হচ্ছে সবচেয়ে মজার একটা বিষয়। এই জন্য আমরা যখন পড়বো তখন এটাকে ইংলিশে মুখস্থ করব না, আমরা এগুলো বাংলায় মুখস্থ করব, তাহলে পড়াটা মনে থাকবে এবং এটা মুখস্থ করতে সুবিধা হবে, মজা লাগবে। আর যদি আমরা এটাকে যদি ইংলিশে মুখস্থ করতে চাই তাহলে কিন্তু মনে থাকবে না, পড়তে ইচ্ছা হবে না। সো এখানে যে 200 দেওয়া আছে 365 নাম্বার থেকে দেওয়া আছে, আমি দেখি কত নাম্বার পর্যন্ত দেওয়া আছে। 200 থাকার কথা, কারণ 200 আমি দিয়েছিলাম সম্ভবত। এইখানে দেওয়া আছে 564 নাম্বার পর্যন্ত, তার মানে 365 থেকে 564 একদম 200 আছে। সো এই 200 আমরা যদি মুখস্থ করি আমার মনে হয় যে পরীক্ষায় যে দুটো থাকে আমার মনে হয় কমন পাওয়ার সম্ভাবনা আছে, কারণ এগুলো বাছাই করে এখান থেকেই সাধারণত লেগে যায়। তো আমরা এটা অবশ্যই পড়বো, একটু দেখে যাবো অ্যাটলিস্ট, কারণ এই 200 যেন আমার যেন পরীক্ষায় যদি কমন পড়ে আমি যেন হাতছাড়া না হয়। দুটো ইংলিশের নাম্বার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা সহজ কোশ্চেন দিয়ে কাউকে বিট করা যাবে না, কিন্তু ইংলিশের একটা প্রশ্ন দিয়ে যে কাউকে বিট করা যাবে। এই জন্য ইংলিশ খুবই ভাইটাল। ইংলিশ সবাই পারে না, মানে বেশিরভাগই ইংলিশ ভয় পায় এবং ওখানে আনসারটা কম করে। এই জন্য ইংলিশ থেকে একটা নাম্বার বেশি পাওয়া মানে অনেককেই টপকায় দেওয়া যাবে। ওকে, তাহলে এইটা 365 থেকে 564 এইখানে যে ইডামসগুলো আছে এগুলো অবশ্যই আমাকে, যদিও হাতে সময় কম তাও এটা পড়তে হবে, বিকজ দুটা কোশ্চেন এখান থেকে, তার মানে এটা অনেক ভাইটাল একটা ইস্যু। ওকে, আমরা এটা পড়ে নেব, বাংলা মানেটা পড়ব। আচ্ছা, দেন আমরা চলে যাই গ্রুপ ভার্ব। 438 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে গ্রুপ ভার্ব। 438 পৃষ্ঠায় গ্রুপ ভার্ব যেটা দেওয়া আছে, আমি বলবো যে এই মুহূর্তে গ্রুপ ভার্বটা মুখস্থ করার দরকার নেই। এখানে যা দেওয়া আছে এটা আপাতত পরীক্ষার যে কটা দিন আছে এর মধ্যে এটা পড়ার দরকার নেই, এটা অ্যাভয়েড করা যায়। এই 438 পৃষ্ঠা যেটা দেওয়া আছে গ্রুপ ভার্ব, নেট খুব ঝামেলা করছে। তো 1 থেকে 34টা যে গ্রুপ ভার্ব দেওয়া আছে আমার মনে হয় যদি সময় থাকে পড়ে নিতে পারি, কিন্তু অতটা সিরিয়াসলি এটা পড়ার দরকার নেই। গেল এটা বাদ। তারপরে দেখেন 439 পৃষ্ঠায় মাঝে দেওয়া আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মানে এক কথায় প্রকাশ। তো এই মুহূর্তে এক কথায় প্রকাশ এটা মুখস্থ দরকার নাই, এটা আমরা পরের বেসিসে যদি এই বইটা পড়ি পরের বেসিসের জন্য পড়বো, বাট এই বিষয়ের জন্য এটা অ্যাভয়েড করা যেতে পারে। একবার রিডিং পড়লে পড়তে পারেন, কিন্তু সিরিয়াসলি একদম মুখস্থ করতে হবে ইডামসের মতো এরকম না। হ্যাঁ, তারপরে এখানে 72টার মতো আছে, 72টা একবার যদি আমরা স্কিম থ্রো করে যাই করতে পারি, সিরিয়াসলি পড়া যাবে না। তারপরে সাম ইম্পর্টেন্ট স্পেলিং, বানানটাও বাদ। এই মুহূর্তে বানানটা পরীক্ষায় থাকতেই পারে বানান, কিন্তু বানানটা পড়লেই যে পারবো তার কোনো মানে নেই। অর্থাৎ এখন যে কম সময়, এই কম সময়টা থেকে সব সাবজেক্ট মিলে আমাকে প্রিলি পাস করতে হবে। সো সব সাবজেক্ট মিলে আমাকে নাম্বার তুলতে গেলে কোন কোন জায়গার থেকে আমি এখানকার কঠিন কঠিন জায়গা যেটা পড়ে আমি মনে রাখতে পারবো না, সেটা না পড়ে এই সময়টা অন্য যে সাবজেক্টগুলো পড়লে বেশি নাম্বার পাবো সেখানে বেশি দিব। ওই জন্য আমি বলছি যে এক কথার প্রকাশ, তারপরে অ্যানালজি বা এই যে স্পেলিং, এগুলো অ্যাভয়েড করে দেন। সাফিক্স, প্রিফিক্স এগুলো অ্যাভয়েড করা যায়। স্পেলিং যেটা আছে, স্পেলিং এই মুহূর্তে পড়ে কোনো কাজ হবে না। সো স্পেলিং ক্ষেত্রে মনে রাখতে হবে যে কমন সেন্স বা আমরা যে আগে পড়ালেখা করেছি সেই জ্ঞানটা যদি থাকে তাহলে স্পেলিংটা পারা যাবে। তারপরে স্পেলিংগুলো বাদ। দেন ভোকাবুলারি দেওয়া আছে 443 নম্বর পৃষ্ঠায়। এখানে বেশ কিছু ভোকাবুলারি, গুরুত্বপূর্ণ ভোকাবুলারি দেওয়া আছে। এইখানে যে ভোকাবুলারি দেওয়া আছে এগুলো সবই মানে পরীক্ষা আসার মতো, কিন্তু সবই ইম্পর্টেন্ট আমি বুঝলাম, বাট এখান থেকে যা আছে যে এই মুহূর্তে ভোকাবুলারি মুখস্থ করতে গেলে বাকি পড়া ক্ষতি হবে। সো আমি ওই দিন লাইভের মধ্যে বলছি ভোকাবুলারিটাও ছেড়ে দেন বলতে এই মুহূর্তে মুখস্থ দরকার নেই। এমনিই পরীক্ষায় যে দুটো পারবেন, 5টা ভোকাবুলারি পরীক্ষা থাকবে, দুটো এমনিই পারা যাবে। সো এর জন্য এই মুহূর্তে ভোকাবুলারির জন্য একদম খুব বেশি পড়তে হবে এটা কোনো দরকার নেই। যা পড়া ছিল আগে নাফ, ওগুলো দিয়ে দুটো পারা যাবে। পরীক্ষায় 5টা ভোকাবুলারি থাকলে দুটো এমনি পারা যায়, ওই দুটো পারলেই চলবে, বাকি 3টা না পারলেও চলবে। সো ভোকাবুলারি পড়াটা আপনি অন্য জায়গায় খাটান, ডেইলি সায়েন্স পড়েন, বাংলা পড়েন, ওগুলোতে নাম্বার আরও বেশি উঠবে। তারপর হচ্ছে লিটারেচার পার্ট। তো লিটারেচার পার্টের মধ্যে থেকে আমি তো ইংলিশ লিটারেচারের বই একটা বের করছি, বাজারে আছে, যদি ওটা থাকে ভালো কথা। ওটা হচ্ছে জব ইংলিশ লিটারেচার। সো ওটা যদি থাকে তাহলে ওখানে 700 প্রশ্নের একটা সাজেশন দেওয়া আছে, জব ইংলিশ লিটারেচার, অর্থাৎ এই বইটা। এটা গত পরশু দিন মার্কেটে আসছে। তো আলহামদুলিল্লাহ বইটার
1000 কপি মাত্র আমি এটা প্রিন্ট করেছিলাম, 1000 কপি শেষ। তো খুব দ্রুতই সবাই নিয়ে নিয়েছে। তো এখান থেকে এই বইটার মধ্যে যেটা আছে যে 700 প্রশ্ন দেওয়া আছে শেষে। এই 700 প্রশ্ন যেটা আছে এখান থেকে প্রতিবার প্রশ্ন কমন থাকে, আর পুরো বইটি একদম গুছিয়ে লেখা আছে। তো এটা যদি কেউ জাস্ট কি যারা পরীক্ষার্থী তারা এই বইটার থেকে শুধু প্রশ্নগুলো, এই পার থেকে সেই পার যত প্রশ্ন আছে শুধু প্রশ্নগুলো পড়বে। আর প্রশ্নগুলো ফাঁকে ফাঁকে যেটা হয় যে এখান থেকে ইম্পর্টেন্ট নোটস কিছু দেওয়া আছে, প্রত্যেকটা চ্যাপ্টারে ইম্পর্টেন্ট নোটস দেওয়া আছে। সো এই নোটসগুলো একটু দেখে যাবে আর প্রশ্নগুলো শুধু পড়বে, এগুলো দেখবে এই বইটার থেকে। আর যারাদের কাছে ওই বইটা নাই, এইটা আছে, তো তারা যেটা করবে সাহিত্য থেকে, এখান থেকে সাহিত্য অংশ থেকে তাদের কাজ হচ্ছে 455 পৃষ্ঠা, 455 পৃষ্ঠার লিটারি টার্মস যেটা আছে, লিটারি টার্মসটা একটু পড়ে নিতে হবে এখান থেকে। কিছু জরুরি কল আসতেছে, তা আমি একটু দ্রুত শেষ করে দিব। 458 পৃষ্ঠা আমরা যাব। 458 পৃষ্ঠা আছে শর্ট কোশ্চেন অ্যান্ড আনসার এই বইটার মধ্যে। যাদের কাছে ওইটা সাহিত্যের বইটা কেনা হয় নাই তাদের এই বইটা থেকে বলবো যে শর্ট কোশ্চেন অ্যান্ড আনসার এখান থেকে দেখেন, এটা পড়তে হবে। শর্ট কোশ্চেন আনসারটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে, অর্থাৎ 458 নম্বর পৃষ্ঠা। এখান থেকে এক কথায় উত্তর দেওয়া আছে, এগুলো অবশ্যই পড়তে হবে। এক কথায় উত্তর অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো আমরা পড়ে ফেলবো। এখানে দেওয়া আছে সব মিলে 301টা প্রশ্ন দেওয়া আছে, মোটামুটি 300টা প্রশ্ন দেওয়া আছে এখানে। 301টা মানে 300টা এক কথা যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই পড়তে হবে, এক কথা উত্তরগুলো। এগুলো থেকে অনেক কিছু প্রশ্ন কমন পড়ে যাবে এইটা। তারপরে যে বিগত সালের প্রশ্নগুলো দেওয়া আছে, এটা প্রিভিয়াস কোশ্চেন যেগুলো বিসিএস এবং নন কাটা পরীক্ষায় যেগুলো আসছে, এখানে মোটামুটি অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে। এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে, 274টা প্রশ্ন দেওয়া আছে। সো এই 274টা প্রশ্ন এখান থেকে পড়ে ফেলতে হবে। সো যদি কারো কাছে এই, তো যাই হোক নেট খুব সমস্যা, যদি কারো কাছে এই বইটা থাকে তাহলে এই যা বললাম এই কাজগুলো আমরা পরীক্ষার আগে এই শর্টকাট পড়া সেটা পড়ে ফেলতে হবে। তো এটা হচ্ছে কথা। আর যেটা হচ্ছে যে বইটা সম্বন্ধে ইংলিশটা বললাম, আর বাকিগুলো কী অবস্থা আমি জানি না। বইটা অন্তত পক্ষে 3টা রিভিশন যেন হয়, বাকি সবটাই খুবই ভালো। যার বইটা কেনা আছে আমার মনে হয় যেখানে 12,500 প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো যদি পড়তে পারি আমার মনে পরীক্ষায় বেশ ভালো কাজে লাগবে। আর আগের যে বেসিক যে নলেজ যেগুলো আছে সেগুলো সাথে অ্যাড করে এই বইটা কভার করতে হবে, 3বার থেকে 4বার রিভিশন দিতে হবে। আচ্ছা, এটা গেল। আর দুটো অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে এক নাম্বার হলো যে এই 20 এপ্রিল একটা ইংলিশ কার্নিভাল আমি নিব। ইংলিশ কার্নিভাল মানে সারাদিন ক্লাস হবে ইংলিশের উপরে, বিশেষ করে ইংলিশ সাহিত্যের ক্লাস। সারাদিন ইংলিশ, একদিনে ইংলিশ সাহিত্য পার্টটা অবশ্যই শেষ হবে। এটা সব মিলে 4টা ক্লাস লাগবে ইংলিশ সাহিত্য শেষ হতে। তো ইংলিশ সাহিত্যের ক্লাসটা হচ্ছে সকাল থেকে একদম সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বা তারও বেশি সময় চলবে যতক্ষণ শেষ না হয়। ইংলিশ সাহিত্যের পাশাপাশি কিছু গ্রামারের ক্লাসও নিব, এবং আনসারগুলো ক্লাসরুমে প্রচুর প্র্যাকটিস করাবো, শিট দিব, শিটের মধ্যে অনেকগুলো প্র্যাকটিস করাবো কীভাবে আনসার করতে হয়, কীভাবে আনসারটা অ্যাভয়েড করতে হয়, কীভাবে কোশ্চিন কমন না পড়লেও কমনটা ফেলতে হয়, কমন বানানো যায়, অর্থাৎ ইংলিশে কম জেনে কীভাবে আনসারটা করা যায়, এগুলো নিয়ে আমাদের আলোচনা হবে। যে আমরা পরীক্ষা হলে কীভাবে আনসারটা করবো, এটার প্র্যাকটিসটা হবে। সব মিলে ডে লং একটা ওয়ার্কশপ, এটা সকাল 10টা থেকে চলবে একদম সন্ধ্যা পর্যন্ত। তো ইংরেজি সাহিত্য আমরা গল্পে পুরো শেষ করে দিয়ে গ্রামারে কিছু পার্ট আমরা আলোচনা করে একদিনে একটা পার্ট এটা আমরা করব 20 তারিখে, 20 এপ্রিল। এটা আমাদের পরিক্রমার পেজে পোস্ট দেওয়া আছে। যদি আমরা কেউ ইন্টারেস্ট ফিল করি যে আমরা এটাতে অংশ নিব তাহলে তারা অংশ নিতে পারি। আর এটার জন্য অবশ্যই একটা ফি আছে, ফিটা হচ্ছে 500 টাকা ফি। এই 500 টাকা ফিটা নেওয়া হচ্ছে, ফিটার থেকে আমি কোনো এর বেনিফিটটা নিব না। এখান থেকে যেটা খরচ হয় সেই খরচটা বাদে যেটা থাকবে সেটা আমাদের যে প্রজেক্ট 100 আছে সেই প্রজেক্ট 100তে আমি দান করে দিব, এই আমাদের যেটা লভ্যাংশ থাকবে। সো এটা আমার জাস্ট কি যে যারা পরীক্ষার্থী তাদের সাথে একটা সুন্দর একটা সময় কাটবে আমার সাথে। আর আমি আশা করছি যে এখান থেকে যারা ইংলিশে খুবই উইক তারা অবশ্যই আসবে, কারণ ওই ক্লাসগুলো করলেই সে বুঝবে যে এটা ইংলিশ থেকে তার ক্লাসে কীভাবে ক্লাসটা কমপ্লিট করা যায়, পড়াটা ক্লাসে কীভাবে কমপ্লিট করা যায় এটা ক্লাসে আসলেই বুঝতে পারবে যে এই জিনিসটা কী। তো আমি সেখানে যে শিটগুলো দিব এই শিটগুলো ক্লাসেই প্র্যাকটিস করাবো, আর বাসায় যে পরীক্ষার আগ দিয়ে ওই শিটগুলো একটু প্র্যাকটিস করে যেতে হবে, দেখে যেতে হবে যে আমি কীভাবে ওখানে বলে দিয়েছিলাম, এটা দেখে যেতে হবে।
তো আমার মনে হয় পরীক্ষা হলে যদি এই ক্লাসটার থেকে 4-5টা নাম্বার যদি বেশি ওঠে, এটা কিন্তু অনেক। আর এখান থেকে যেটা হচ্ছে যে আমরা একটা ডে-লং একটা আড্ডা দিলাম, আড্ডা শেষে যেটা হয় যে 500 টাকা দিয়ে আমরা এই ফিটা দিব, এই 500 টাকাতে যে লাভ হবে সেই লাভের টাকাটা কিন্তু আমাদের খুব একটা ভালো একটা কাজে ব্যয় করা হবে, খুব ভালো কাজ। যে ভালো কাজটা থেকে আমি চিন্তা করলাম যে আমরা যদি এটা এই 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 যে কাজটা আমি করতে যাচ্ছি, যে প্রজেক্ট 100 যেটা করতে যাচ্ছি, অর্থাৎ 100 জন দরিদ্র এবং অসহায় মহিলাদেরকে যদি আমরা কিছু কর্মসংস্থান করে দিতে পারি, যেমন একটা দোকান দেওয়া বা একটা ছাগল কিনে দেওয়া, যেটা আমি শুরু করেছিলাম, আমাদের সব মিলে 7200 টাকা, 4200 টাকা কি 4400 টাকা উঠেছে। তো 7200 টাকা কি 7400 টাকা উঠেছে, এটা আমাদের ব্যালেন্স আছে এই প্রজেক্ট 100-র জন্য। তো 7400 টাকা দিয়ে তো 100 জন মহিলাকে কিছু কিনে দেওয়া যাবে না, সেখান থেকে আমি পার্সোনালি কিছু ইনভেস্ট দিব। কিন্তু আমি চাচ্ছি যে আমার একটু কষ্ট করার ফলে, আমার একটু পরিশ্রম করার ফলে যদি এখান থেকে আমি 1 লাখ টাকা করতে পারি কয়েকটা সেমিনার নিয়ে, অর্থাৎ এটা নিব 40তমর জন্য, এরপর 41তম যখন আসবে তখন আমার একটা চিন্তা আছে যে এটা আমি বাংলাদেশের সবগুলো বিভাগীয় শহরে, বরিশালে, খুলনায়, রংপুরে, চট্টগ্রামে সব জায়গাতে এটা করব, এবং ফি থাকবে 500 টাকা করে। তো এখানে আমি ইংলিশটা সারাদিন পড়িয়ে দিয়ে আসবো, প্রত্যেকটা বিভাগীয় শহরে ইংলিশটা পড়িয়ে দিয়ে আসবো, অর্থাৎ ইংলিশে একটা ভালো প্রিপারেশন করিয়ে দিয়ে আসবো। আর যে 500 টাকা থাকবে সেই 500 টাকা করে আমি যেটা নিব, প্রত্যেকটা প্রোগ্রাম থেকে আমার টার্গেট থাকবে যে সেখান থেকে যেন 50 থেকে 60,000 টাকা আমাদের লাভ হয়। তো 50 থেকে 60,000 যদি লাভ হয়, এটা কিন্তু বেশ। আমি যদি এরকম 8টা-10টা প্রোগ্রাম করতে পারি, তাহলে আমাদের 4-5 লাখ টাকা একটা ইনভেস্ট হবে। এই 4-5 লাখ টাকা, এটা কিন্তু আমি কষ্ট করে এটা আর্ন করলাম। সো এই 4-5 লাখ টাকা থেকে আমরা যেটা করব, এই যে যারা অংশ নিল তাদের তো ইংলিশ আমি কভার করে দিবই, শিখিয়ে দিবই, পাশাপাশি এই 4-5 লাখ টাকা খুব ভালো একটা কাজে ব্যয় করা যাবে। সো এটা আমার কাছে মনে হয়েছে যে একটা নিজের তৃপ্তির জন্য এটা খুব ভালো একটা কাজ, এবং এই কাজে যারা আমার সাথে যুক্ত থাকবে, যারা এই ক্লাসগুলো করবে, আমার মনে তারাও এটা সমানভাবে আমার মতোই শান্তি পাবে। আমি যতটা মানে শান্তি অনুভব করব, ঠিক আমার সাথে যারা ক্লাসগুলো করবে তারাও এভাবেই ফিল করবে। পাশাপাশি এটা হচ্ছে তাদেরকে পুরো প্রস্তুতিটা আমি গুছিয়ে দিব, যে কী কী পড়তে হবে, কোন কোন বইগুলো পড়তে হবে, কীভাবে প্রস্তুতি নিতে হবে, সেগুলো থাকবে। পাশাপাশি ইংলিশের একদম ডে-লং যতগুলো ক্লাস নেওয়া সম্ভব সেগুলো ক্লাসে নিয়ে দেবো। এটার জন্য ফি থাকবে 500 টাকা। জাস্ট পরীক্ষার পরেই আমি শুরু করব। এটা প্রতি মাসে অন্তত একটা বিভাগে আসবো বাংলাদেশের, এটা একই সময় একই বিভাগে থাকবে। তো ওই বিভাগে আমাদের যারা লাইভে যুক্ত থাকবে তারা ওটা উদ্যোগটা নেবে, বড় সড়ো করে উদ্যোগ নেবে, এবং আমাদের টিকিট থাকবে 500 টাকা করে। এবং এখান থেকে যে টাকাটা আর্ন হবে সেই টাকাটা আমরা ওই প্রজেক্টের মধ্যে দিব, প্রজেক্ট থেকে আমরা এটা ব্যয় করব, এবং সেটা সব এলাকায় করা যাবে। আমার মনে হয় যে এটা ইন্ডিভিজুয়ালি একটা ভালো একটা উদ্যোগ। আমরা এইভাবে নিজ নিজ জায়গা থেকে সবাই যদি কিছুটা কিছু করে অন্যদের জন্য কিছু করি, তাহলে খুব ভালো একটা কাজ হবে। সো এটা হচ্ছে মূল কথা। আর আমি শেষ করে দেবো লাইভটা এখন। আমি দু একটা যদি কমেন্ট দেখি, যদি কোনো কমেন্ট থাকে ইম্পর্টেন্ট দেখে, কিছু ইম্পর্টেন্ট কল আসে, আমি কথা বলতে হবে ফোনে, তো আমি এটা লাইভটা শেষ করে দিব, দেখি যদি কারো ইম্পর্টেন্ট কথা থাকে। রাসেল বলছে, আমাদের এসকে রাসেল, ও বলছে ঢাকার বাইরে আমরা কিভাবে করব। ঢাকার বাইরে 41তমর জন্য আমি ডে-লং ওয়ার্কশপ নিব ঢাকার বাইরে। এটা বিভিন্ন বিভাগীয় শহরে হবে ইনশাল্লাহ। এটা ঢাকার বাইরে আমরা এই সামনেই 1 মাস পরে ইনশাল্লাহ এটা প্রোগ্রামটা আমি ধরবো। আর আমাদের এই লাইভে যারা আছে এরাই উদ্যোগ নেবে। আমি আর একটা লাইভ নেব শুধু এটার উপরেই। আজকে লাইভে শুধু একটা হিন্টস দিলাম কথাটা। আমার নেক্সট যে সেমিনারটা, যে ওয়ার্কশপটা হচ্ছে, এটা হচ্ছে প্রাইমারি ওয়ার্কশপ। যে কদিনে আমরা থাকবো নেক্সটে, এটা হতে পারে 20 জন, এটা হতে পারে 50 জন, এটা হতে পারে 100 জন। যে কদিনে থাকবো, আমার একটু কষ্ট করার ফলে যদি ওই কজনের থেকে যদি 5টা মানুষের একটা ভালো কর্মসংস্থান হয়, সো আমার এই কষ্টটা কোনো কষ্টই না। আর সেখান থেকে আমরা যদি সেখান থেকে যারাই থাকুক, এটা আমার জন্য যে স্টুডেন্ট কম থাকলে যে আমার প্রেস্টিজ ইস্যু হবে এরকম কিছুই না, আমি এটা মনে করি না। আর যেটা হচ্ছে এখান থেকে যদি আমার 5,000 টাকাও লাভ হয়, এই 5,000 টাকা দিয়ে অন্তত একটা মানুষকে একটা ছাগল কিনে দেওয়া যাবে। একটা দরিদ্র অসহায় একটা মহিলা মানুষ, তাকে যদি একটা ছাগল কিনে দিতে পারি 5,000 টাকা দিয়ে, আমার একবেলা একটা কষ্ট, একদিন একটা কষ্ট হলো, কিন্তু ওইটা দিয়ে একটা যেটা হলো যে একটা মানুষের একটা ভালো কর্মসংস্থান হলো। সো এটার জন্য মানে কে কী ভাবলো না এটা আমি চিন্তা করি না, ভাবছিও না এটা নিয়ে। জাস্ট কি আমার পারপাসটা সার্ভ হলেই হলো। তো সেখান থেকে এই কাজটা করা হবে। আর এখান থেকে ওই মানে যে কার্নিভালটা আমি নিব, এই কার্নিভালের মধ্যে আসলে যে এটা যে জাস্ট চ্যারিটি একটা ফাংশন হবে তা না। এই কার্নিভালে যারা আসবে, যারা 500 টাকা দিয়ে যারা টিকিট করে এটা করবে, তাদের টাকাটা পুরোটাই আমি উসুল করে দিব। এটা ব্যাপারে নিশ্চিত থাকতে হবে যে এই 500 টাকা যে শোধ হবে, এটা গ্যারান্টিটা আমার কাছে থাকলো।
সো বন্ধুরা, আমি লাইভ থেকে বিদায় নেওয়ার আগে আমি শেষ দু একটা প্রশ্ন দেখব। আমাদেরকে বলছে আহসান হাবিব রংপুরি, ও বলছে স্যার রংপুরে আসবেন প্লিজ। হ্যাঁ, রংপুরে অবশ্যই নিব। রংপুরে আমার বাড়িও রংপুরের দিকেই, সো আমি রংপুরে অবশ্যই নিব, রংপুরে নিব, চিটাগাঙে নিব, সবখানেই নিব, সব বিভাগের শহরে প্রতি মাসে একবার প্রতি মাসে একবার করে যাব এবং সেখানকার সবচেয়ে একটা বড় হল রুম নিয়ে সেখানে আমরা এটার ফাংশনটা করব। সারাদিন ব্যাপী একটা আড্ডা হবে, গল্প হবে, পড়িয়ে দিব, প্লাস পুরো প্রস্তুতিটা তৈরি করে দিয়ে আসবো। সেই অনুযায়ী যেভাবে বলে আসবো এই অনুযায়ী বাসায় পড়লেই আমার মনে হয় যে সরকারি চাকরির ক্ষেত্রে ভালো একটা ব্যাপার হবে। যদি সেটা ধরে রাখতে পারি তাহলে এতেই কাজ হয়ে যাবে। মাইমুন মাহি, স্যার আপনার লিটারেচার বইটা কি আর পাওয়া যাবে? সাহিত্যের বইটা 1000 কপি সব দোকানেই দেওয়া হয়েছে। নীলক্ষেতে তো সব দোকানে নিয়ে নিয়েছে, মামুন লাইব্রেরি, তারপরে উদয়ন, তারপরে আরও জানি কী কী আমার মনে নেই। আর বাংলা বাজার থেকে হচ্ছে সুমনা বইঘর, তারপরে সিলেট থেকে স্বামী লাইব্রেরি সিলেটের মধ্যে, এরকম সব জায়গায় নিয়েছে। যে কোনো লাইব্রেরিতে বললেই ওই লাইব্রেরির সুমনা বইঘরে সব বই দেওয়া ছিল, ওখান থেকে নিয়ে দিবে। আর ইংরেজি সাহিত্য বইটার কিনতে হবে এটা, কারণ বইটা আসলেই ভালো। এটা 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 তো কিনলে কোনো লস নাই, এটা এটা কিনতেই হবে আর কি। আমাদের কানিজ ফাতেমা আলম হচ্ছে গুড ইনিশিয়েটিভ, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ কানিজ। মিনারুল ইসলাম বলছে গুড আইডিয়া। হ্যাঁ, গুড আইডিয়া। এটা হচ্ছে যে এটা আসলে ওপেন বলে দেওয়ার মধ্যে আসলে ক্রেডিট নাই, তারপরেও বলে দিলাম এই জন্যই যে যেহেতু আমরা ফ্যামিলির মতো, এই লাইভ যারা করছি এরা সবাই ফ্যামিলির মতো, সো এখানে বলার মধ্যে কোনো অসুবিধা কিছু নাই। আর আমি আসলে এই যে ক্রেডিট নিয়ে বিরাট কিছু করে ফেলতেছি এরকম ক্রেডিট নেওয়ার কোনো মানে নাই। জাস্ট কি কাজটা করতে ভালো লাগতেছে, আমি চাচ্ছি যে সবাই ইনক্লুড থাকলে, আমরা যদি সবাই ইনক্লুড থাকি কাজটাতে আরও মজা লাগবে, এই আর কি। সবাই যুক্ত থাকবো এখান থেকে, তো এটা হচ্ছে মূল মেসেজ। মতিউর রহমান, থ্যাঙ্কস মতিউর। তারপরে মমন রহমান, হ্যাঁ লিটারেচার বইটার দোকানে গেলেই পাওয়া যাবে। সাহিত্য বইটা তো আমি গতকালকেই নিয়ে গেল সবাই, সব তো সেলার কথা না, দোকানদারের মানে লাইব্রেরিওয়ালারা সব নিয়ে গেছে, সব শেষ। আমার বোধহয় অফিসে বোধহয় 20 কপির মতো আছে, বাকি সবগুলো নিয়ে গেছে। সো আর ফার্ম গেটে যদি কেউ বইটা নিতে চাই, ফার্ম গেটে আছে সেলিম লাইব্রেরিতে। সেলিম লাইব্রেরি হচ্ছে যে তোফাজ্জল লাইব্রেরির পাশের যে লাইব্রেরিটা, সেটা হচ্ছে সেলিম লাইব্রেরি। এইখানে সেলিম লাইব্রেরিতে পাওয়া যাবে ফার্ম গেট থেকে। আর মিরপুর 10-এ পাওয়া যাবে ঝর্ণা লাইব্রেরি পাওয়া যাবে, গীতাঞ্জলি লাইব্রেরিতে পাওয়া যাবে মিরপুর 10-এ। সো এগুলোর থেকে একটু খোঁজ নিলেই বইটা পাওয়া যাবে। আমাদের আশিস কুমার বাগচি আছে, আশিস কুমার বাগচি, হাই আশিস খুবই ভালো একজন। তো অনেক আগে আশিস কুমার বাগচি ওদেরকে পড়িয়েছিলাম, এখন ওরা নিজেরাই ক্যাডার হয়ে গেছে এবং সিনিয়র টিচার, ওরা পড়ায়, খুব ভালো টিচার, খুবই ভালো টিচার সে। আশিস আছে আমার লাইভের মধ্যে, অনেক আগে, মানে কতদিন পড়েছিলাম ভুলে গেছি, 28তম কি 29তম। হাই আশিস এখন কোন কলেজে আছে আমি জানি না, কলেজের লেকচারার, সরকারি কলেজের লেকচারার, অনেক আগে পড়িয়েছিলাম। গোলাম রব্বানি আছে বগুড়া থেকে, খাদিজা আক্তার কুমিল্লা থেকে, কুমিল্লায় কার্নিভাল ক্লাস চাই, কুমিল্লাও নিব। সো এটা যেহেতু একটা খুব মহৎ কাজ, যে কেউ এটা অংশ নিতে পারবে এবং আমি যে শান্তিটা পাবো, আমার মনে হয় যে এই কাজটা করে আমার সাথে যারা যুক্ত থাকবে প্রত্যেকেই সেই শান্তি পাবে। অর্থাৎ এখান থেকে যে আমরা যে সবাই মিলে ক্রেডিট নিব, ওই ক্রেডিট নেওয়ার কিছু নাই, কাজটা করার পরে যে মানসিক যে প্রশান্তি, এটা প্রাইসলেস। এইটা টাকা দিয়ে এটা কাউন্ট করা যাবে না, এটা ক্রেডিট দিয়ে কাউন্ট করা যাবে না। এই কাজটা অনেক সুন্দর একটা কাজ, খুবই সুন্দর কাজ। অর্থাৎ আমরা যে বেঁচে থাকি, এই বেঁচে থাকার মধ্যে থেকে আমাদের তো প্রত্যেকেরই ভালো কাজ বা খারাপ কাজ দুটোর মধ্যে থেকেই যেতে হয়। সো ভালো কাজের মধ্যে এই ধরনের কাজ যদি কিছু করা যায় তাহলে কি যে আলটিমেটলি নিজের কিন্তু একটা বড় ধরনের বেনিফিট আছে। যেমন আমি যে বেনিফিটটা পাবো সেটা হচ্ছে যে আমার নিজের একটা মনের শান্তির জন্য, মনের খোরাক মেটানোর জন্য এই কাজটা করা। সো একেবারে বেনিফিট ছাড়া যে কাজটা করছি তা না, এটাও তাই, যে অর্থাৎ এটা ভালো লাগবে আমাদের। আমার মনে হয় যে কাজটা যখন শুরু করতে পারবো তখন এটা অনেক বেশি মজা পাবে। কিন্তু শুরু করার আগে আমি চাচ্ছি একটা বড়সড় একটা ফান্ড করে নিতে, কিছুটা ফান্ড করে নেই। এটা শুরু করতেছি আমি 20 তারিখের প্রোগ্রাম থেকেই আলহামদুলিল্লাহ শুরু। এটা আমি শুরু করে দেখবো যে কয়দিনই হবে সেমিনারের মধ্যে, ওই কয়দিনই আমাদের জন্য একটা অন্যরকম একটা বিগিনিং হবে। তো যারাই থাকুক তাদেরকে নিয়ে আমার যাত্রাটা শুরু। তো এখান থেকে যেই টাকাটাই আর্ন হবে আমি বলে দেবো যে আমাদের কত আর্ন হইলো এখান থেকে, সেই টাকাটা বলে দেবো, সেটা আমাদের একটা ফান্ডে জমা থাকবে। যেমন আমাদের 7,200 টাকা কি 7,400 টাকা জমা আছে, 14,000, সরি আমি ভুলে যাই বারবার,
14,400 টাকার মতো জমা আছে। তো এখান থেকে আমাদের যদি 2,000 টাকাও আর্ন হয় তাহলে 16,000 হবে, আর যদি 5,000 টাকা আর্ন হয় তাহলে আরও একটু বেশি হবে, আর যদি 50,000 টাকা আর্ন হয় তাহলে আরও বেশি হবে। সো যেটাই হবে সেটা আমরা ভালো কাজে ব্যয় করব। বাট একটা কথা মানে এনশিওর করতে যাচ্ছি যে এই যে 500 টাকাতে যারা ক্লাসটা করবে তারা অনেক বেশি বেনিফিটেড হবে তাদের ইংলিশ জানার জন্য, অর্থাৎ জব পরীক্ষায় যে ইংলিশগুলো আসে সেগুলো শেখার জন্য এই 500 টাকা তাদের আমি উসুল করে দিব। সো এটা ভাবার কোনো কারণ নাই যে এটা চ্যারিটি ফান্ডে টাকাটা দিচ্ছি তার মানে স্যার ভালো করে পড়াবে না, এটা ভাবার কোনো কারণ নেই। অর্থাৎ আমি যতটা বেশি দেওয়া যায়, একদিনে যতটা দেওয়া সম্ভব আমি দিব। সো এটা নিয়ে মানে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমাকে অনেকেই বলছে এটা যদি না বলি, আমার যারা অফিসে যারা থাকে ওরা বলছে যে ওরা তো কাজটা জানে যে কী করতে যাচ্ছি, বলছে স্যার এটা বলার দরকার নেই, বললে ওরা ভাবে চ্যারিটি ফান্ড। এটা ভাবার কোনো কারণ নেই। ওকে, সো আজকে শেষ করে দিই। মিনারুল বলছে রাজশাহীতে আসেন। হ্যাঁ, রাজশাহীতে নিব। রাজশাহীতে আমাদের আরও অনেকেই আছে। মাহফুজুল হক বলছে স্যার 2 দিন হবে নাকি 1 দিন হবে? 1 দিন হবে। 2 দিন ছিল কিন্তু পরের দিন ছুটি না থাকে, 1 দিন করেছি। 1 দিন হবে, 1 দিন থাকবো। সো আমি ডেট করব। হ্যাঁ, তো পরীক্ষা শেষেই আর একটা লাইভ নিব আমি, অর্থাৎ এইটার উপরে একটা লাইভ নিব। লাইভটা নিয়ে আমি বলে দেবো যে কোথায় কোথায় হবে। আমরা এটা এরপরে অর্থাৎ ঢাকায় এটা স্টার্ট করতেছি আমি 20 তারিখে, আর এরপরে ঢাকার বাইরে কোন শহরে মানে কোন বিভাগে শুরু করব সেটা আমি জানিয়ে দিব। ওখান থেকে আমাদের ভলান্টিয়ার লাগবে। ভলান্টিয়াররা যখন বা সেটা ইয়েস করবে বা একটা ওখান থেকে ফ্লোর বা প্লেস পাবে, সেই অনুযায়ী আমরা একটা টাইম শিডিউল করে দিব। তাহলে কি যে আমাদের টিম ওয়ার্ক একটা হবে। এখান থেকে ঢাকার থেকে আমি আসি, আর ওখান থেকে স্থানীয়ভাবে আমাদের লাইভের যারা মেম্বার্স আছে তারা ওখান থেকে অ্যারেঞ্জ করবে এবং সবাই মিলে আমরা খুব চমৎকার একটা অনুষ্ঠান করব। খুব ভালো একটা অনুষ্ঠান হবে এবং সেটার আউটকামটা হবে আরও ভালো। সো আজকে লাইভ টাইম শেষ করে দিতে যাচ্ছি। সবাইকে আগামী বছরের বাংলার নববর্ষ আগামীকাল, এই আগামীকালের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ এখানে শেষ করছি। টাটা, ধন্যবাদ।